সকাল শুধু সকাল হয় না, কিছু সকাল মনে থেকে যায়। আজ বেবরিংয়ে আমাদের শেষ সকাল। চারপাশে এখনও সেই ঠান্ডা হাওয়া, দূরের পাহাড়গুলো তখনও সকালের নরম আলোয় দাঁড়িয়ে। কয়েকদিন ধরে এই পাহাড়, এই রাস্তা, এই নির্জনতা সব কিছু যেন আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। কিন্তু আজ আবার গাড়ির দরজা বন্ধ করতে হবে, ব্যাগ গুছিয়ে নিতে হবে, ইঞ্জিন স্টার্ট করতে হবে, কারণ এবার আমাদের গন্তব্য পাহাড়ের আরও গভীরে নয়, এবার আমাদের গন্তব্য ঘর। গাড়িটা এখন বেবরিংয়ের সেই জায়গাটা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলল। একবার পেছন ফিরে তাকালাম, মনে হলো এই জায়গাটা হয়তো আমরা ছেড়ে যাচ্ছি, কিন্তু এই জায়গাটা আমাদের ছেড়ে যাচ্ছে না। গুড মর্নিং সবাইকে বেবরিং থেকে। তো কালকে যেখানে আমরা কার ক্যাম্পিং করছিলাম, এখন সবাই উঠে রেডি হয়ে অলরেডি রোডে নেমে পড়েছি। বাজে সকাল 6টা, প্রচন্ড ঠান্ডা কনকনে, তার মধ্যে ফ্রেশ হয়ে দুজনে বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। এবারে ঘরে ফেরার পালা। আর সামনেটা দেখাচ্ছি আপনাদের, আর আশা করছি একটু যেন আমাদের গাড়ির উপরে একটু রোদ পড়ুক, একটু সজীবতা আসুক আমাদের মধ্যে। এখনো তো জড়তা কাটেইনি। বেবরিং পেরিয়ে আবার শুরু হলো লে মানালি হাইওয়ের সেই পরিচিত পথ। রাস্তার দুপাশে বিশাল পাহাড়, কোথাও কোনো জনবসতি নেই, কোনো শহরের শব্দ নেই, শুধু গাড়ির ইঞ্জিনের আওয়াজ, চাকার নিচে পাথুরে রাস্তার শব্দ, আর চারপাশের এক অদ্ভুত নীরবতা। এই নীরবতারও এক আলাদা সৌন্দর্য আছে। শহরে আমরা নীরবতা খুঁজি, আর এখানে নীরবতার মধ্যেই আমরা নিজেদের খুঁজে পাই। সামনে ধীরে ধীরে খুলে গেল মোরে প্লেন, এমন এক জায়গা যেখানে পাহাড়ের মাঝখানে হঠাৎ করে বিশাল সমতল ভূমি এসে যায়। দূর দূর পর্যন্ত শুধু বাদামি আর সোনালি রং। মনে হয় রাস্তা যেন পৃথিবীর শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছে। গাড়িটাকে এখানে যতই সামনে নিয়ে যাই, ততই মনে হচ্ছিল আমরা শুধু একটা রাস্তা পেরোচ্ছি না, আমরা আস্তে আস্তে লাদাখকে পিছনে ফেলে যাচ্ছি। মোরে প্লেন্সের রাস্তা আসলে একটা আলাদা অভিজ্ঞতা। সামনে সোজা রাস্তা, দুই পাশে পাহাড়, আর মাথার উপরে বিশাল নীল আকাশ। কখনো কখনো মনে হয় এই রাস্তার কোনো শেষ নেই। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ছিল আমাদের এই যাত্রার আগের দিনগুলো। কত রাস্তা, কত অফরোড, কত নদী, কত পাহাড়, কত অচেনা জায়গা, আর কত অপ্রত্যাশিত মুহূর্ত। একটা রোড ট্রিপের সবচেয়ে সুন্দর ব্যাপার হয়তো এটাই, আমরা জানি না পরের বাঁকে কি আছে, আর সেই অজানার টানেই আমরা বারবার বেরিয়ে পড়ি। তা আমরা পৌঁছে গেলাম পাঙে। একটু গা গরম করতে হবে চা খেয়ে। দোকানপাট খুলেছে কিনা তাও দেখতে হবে। তো পৌঁছে গেছি পাঙে। 7 ডিগ্রি টেম্পারেচার এখানে। এখন এখানে একটু চা খাবো। চা খেয়ে আগে আবার সারচুর দিকে বাড়বো। এখানে অনেকে স্টপ করে আছে, গাড়ির মধ্যে ঘুমাচ্ছে, ওই করে ঘুরছে লাদাখকে। তো পাঙে এক প্রস্ত চা ব্রেক দুজনের। রোদ উঠেছে, তো রোদটা সুন্দর লাগছে, ওই জন্য বসে পড়লাম। আর পেছনে সাদা সূর্য উঠেছে। হ্যাঁ, ধন্য আমরা ওই দিক থেকে আসছি, পেছন দিক থেকে এইদিকে যাব। পাঙে একটা টি ব্রেকের পরে আবার এগিয়ে চললাম সারচুর দিকে। এখানে একটু রোদের আবহাওয়া এসছে, সেই জন্য আগের থেকে অনেক বেশি কমফোর্ট লাগছে। টেম্পারেচার ওরকমই আছে, 6-7 ডিগ্রি টেম্পারেচার। পাং পেরোনোর পর দেখো দেবাশিস, হ্যাঁ, প্রকৃতিটা একটু অন্যরকম হয়ে গেছে পাং পেরোনোর পরে। আর রাস্তা খুব সুন্দর হয়ে গেছে, অনেকটাই পাল্টে গেছে। দেখো এই মা- ক্ষয়িষ্ণু মুনলাইন টাইপের তৈরি হয়ে গেছে, দেখো। হ্যাঁ, বাম দিকটা, আর বাম দিকে একটা ছোট্ট নালাও বয়ে চলেছে, বুঝলে। হ্যাঁ, তো একটা জায়গা যেটা নাম হচ্ছে কাংলা জল, আর বাম দিকে এই পাথরের রূপ দেখুন। এই একটা ক্ষয়িষ্ণু পাথর কিভাবে দাঁড়িয়ে রয়েছে। এই জন্য যারা রোড ট্রিপ করে, মানালি লে হাইওয়ে হচ্ছে এক কথায় বলা যায় ওয়ার্ল্ডের মানে যত লিস্টেড রোড আছে তার মধ্যে একটা। লাইফ টাইমে তো একবার করা উচিতই। তো যতবার যাবে ততবার নতুন নতুন মনে হবে। হ্যাঁ, এত কিছু আছে, এত পাস, চড়াই উতরাই, মোরে প্লেন্সের মতো জায়গা,
মোরে প্লেন্স পেরিয়ে আবার শুরু হলো উপরে ওঠা। সামনে পাহাড়, রাস্তা ধীরে ধীরে উপরের দিকে উঠছে। আমরা এগিয়ে চললাম লাচুংলার দিকে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশের ল্যান্ডস্কেপ আবার বদলে গেল। সবুজ নেই, গাছ নেই, শুধু পাথর, পাহাড় আর আকাশ। এই উচ্চতায় এসে আমরা বুঝতে পারি প্রকৃতি কতটা বিশাল আর আমরা কতটা ছোট। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই পাহাড়গুলো হাজার হাজার বছর ধরে একই জায়গায় আছে। আমরা আসি, কিছু ছবি তুলি, কিছু স্মৃতি নিয়ে চলে যাই, আর পাহাড় পাহাড়েই থেকে যায়, আমাদের অপেক্ষা না করেই। এই যে দেখো মানালি 221, লাচুংলা পৌঁছে গেলাম আমরা। 16,616 ফিট। দেখুন এই ভয়ঙ্কর রাস্তার অবস্থা। এই রাস্তাটা বরাবর একটু ডেঞ্জার। সাইডে ঘেরা থাকে না, উল্টো দিক থেকে ট্রাক উঠতে থাকে। এবছরও তৈরি হয়নি আর কি। এবছর চড়াও তৈরি করেছে কিন্তু তৈরি হয়নি। গত বছরও জয়দীপদা বারবার নেমে নেমে গাইড করছিল আমাকে। ওদিকে উপাসের স্টেটাতে তৈরি হয়ে গেছিল, বুঝেছি, হ্যাঁ, দেখে এলাম আমরা। ওটা ভালো, আশা করি এবছর করে দেবে। এরপর এলো নাকিলা, আরেকটা পাস, আরেকটা নতুন ল্যান্ডস্কেপ। এই যাত্রায় এতগুলো পাস পেরিয়েছি যে প্রতিটা পাসের সঙ্গে যেন একটা করে গল্প জড়িয়ে গেছে। কোথাও আমরা চা খেয়েছি, কোথাও গাড়ি থামিয়ে ছবি তুলেছি, কোথাও শুধু কয়েক মিনিট দাঁড়িয়ে নিঃশব্দে পাহাড় দেখেছি। কিন্তু আজকের জার্নিটা অদ্ভুত অনুভূতি ছিল, কারণ আমরা জানতাম এবার এই পাসগুলো পেরিয়ে আমরা ধীরে ধীরে লাদাখের সীমা ছাড়িয়ে যাচ্ছি। তাহলে আমরা নাকিলা পাস পৌঁছে গেলাম। এই অনেক কষ্টসাধ্য করে। 15,547। কষ্টসাধ্য একটাই কারণে, এখানে রাস্তার হাল খুবই খারাপ। বড় বড় গর্ত একদম। তার সঙ্গে বড় বড় ট্রাককে পাস দেওয়া মানে এত বেশি চ্যালেঞ্জিং। নাকিলা পাস থেকে এখন তাহলে আমরা নেমে চলেছি, তাই তো? হ্যাঁ, তারপর এলো সেই বিখ্যাত গাটা লুপস। একটার পর একটা হেয়ার পিন বেন্ড, একটা বাঁক শেষ হওয়ার আগেই আরেকটা বাঁক। উপরে উঠছি, আবার বাঁক নিচ্ছি, আবার উপরে উঠছি। জানলা দিয়ে নিচে তাকালে মনে হয় যে রাস্তা দিয়ে কয়েক মিনিট আগেই এসেছি, সেটা এখন কত নিচে। এই জায়গায় গাড়ি চালানোর একটা আলাদা আনন্দ আছে, একটা অনুভূতি আছে। স্পিড এখানে কোনো বিষয় নয়, এখানে প্রতিটা বাঁক নিজেই একটা দৃশ্য। গাড়ির সামনের রাস্তা, পাশে পাহাড়, নিচে গভীর ভ্যালি, আর দূরে হারিয়ে যাওয়া রাস্তা। কখনো কখনো জীবনটাও কি এমন নয়? আমরা ভাবি সোজা পথেই এগিয়ে যাব, কিন্তু জীবন আমাদের বারবার বাঁক নেওয়ায়, কখনো উপরে ওঠায়, কখনো নিচে নামায়, আর শেষ পর্যন্ত সেই বাঁকগুলোই আমাদের জার্নিটাকে সুন্দর করে তোলে। গাটা লুপস পেরিয়ে আমরা ধীরে ধীরে সারচুর দিকে নামতে শুরু করলাম। ল্যান্ডস্কেপ আবার বদলাতে লাগলো। দূরে বিশাল ভ্যালি, পাহাড়ের গায়ে আলো ছায়ার খেলা, আর রাস্তা যেন সেই বিশাল ল্যান্ডস্কেপের মধ্যে একটা ছোট্ট কালো রেখা। এই জায়গাগুলোতে গাড়ি চালাতে চালাতে একটা বিষয় বারবার মনে হয়, পৃথিবীটা আসলে কত বড়। আমাদের প্রতিদিনের জীবন, আমাদের কাজ, আমাদের ছোট ছোট চিন্তা, সব কিছু এই পাহাড়ের সামনে কত ছোট বলে মনে হয়। অবশ্যই পৌঁছে গেলাম সারচু। কিছুক্ষণ গাড়ি থামালাম। ভাই পৌঁছে গেছি সারচুতে। সারচু একটা ফ্ল্যাট ল্যান্ড ভ্যালি, আর তার চারদিকে এরকম পাহাড় দিয়ে ঘেরা জায়গা, অসাধারণ। তো আমরা এখানে ব্রেকফাস্ট করব। জয়দীপদাকে বললাম একটু লাল চা বানাতে, ও চা বানাচ্ছে। আর আমাদের কাছে আছে পাউরুটি, কলা, ডিম। বাজে সকাল 9টা। ব্রেকফাস্ট করব, তারপরে আবার আমরা এখান থেকে বারালাচলা পাস হয়ে মানালির দিকে যাব। চারপাশে তাকিয়ে মনে হলো এই জায়গাটাকে শেষবারের মতো চোখ ভরে দেখে নিই, কারণ জানি এরপর ল্যান্ডস্কেপ ধীরে ধীরে বদলে যাবে। লাদাখের রুক্ষ সূক্ষ্ম পাহাড় পিছনে পড়ে যাবে, সামনে আসবে সবুজ পাহাড়, গাছপালা, নদী আর মানুষজন। সারচুতে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা যেন একটা পৃথিবী থেকে আর একটা পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম, কোনো কথা বলার প্রয়োজন ছিল না। কখনো কখনো একটা জায়গাকে বিদায় জানানোর জন্য শুধু তাকিয়ে থাকাই যথেষ্ট। কলা, ডিম সিদ্ধ, বন পাউরুটি, আর জয়দা বলবো একটু লাল চা করে খাওয়াবে। খেয়ে তারপরে আমরা আগে যাব বারালাচলা পাস, মানালি। কতদূর যেতে পারবো জানি না, কিন্তু পরিবেশ অসাধারণ। জয়দা, লাদাখ কেমন অনুভূতি? কষ্ট হয়েছে একটু আধটু, হয়তো নতুন ক্যাম্পার কষ্ট হবে। রোড ট্রিপে গাড়িতে এত লম্বা লম্বা থেকে আমরা আসি,
আমরা কাছে পিঠে দিল্লি কিংবা পাঞ্জাব হ্যাঁ হরিয়ানা থেকে সেটা অনেক আসি না। কাছে। তাহলে তারপরে অনেক ছোট গাড়িতে দুজনে রাত্রে ঘুমানো, সেটাও একটা ওটাই থাকে। আমাদের হোটেল বিহীন আমরা এই ট্রাভেল ক্যাম্পিং। বসে আছি। দেখো এই পাশে কি সব ফুল ফুটে আছে Fresh ছোট হতে। ছোট। হ্যাঁ ফ্রেশ হতে। আমরা মাত্র 2 দিন থেকেছি হোটেলে। একদিন নিচে চণ্ডীগড়ে একদিন থেকেছো, হুম। আর একদিন বোধহয় আরেকদিন উপরে ফ্রেশ উপরে হওয়ার জন্য লে ছিলাম, শহরে লে ছিলাম। শহরে ছিলাম। অ্যাপার্ট ফ্রম বাকিটা আমরা গাড়িতে আউটসাইড ক্যাম্পিং করে কাটিয়েছি। তো সুতরাং এটাও একটা চ্যালেঞ্জ থাকে না ডে টু ডে। চলো তাহলে খাওয়া শুরু করা যাক। আমরা এখন সার্চু বেরাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি কালকে প্ল্যান করছিলাম যদি এখানে আসা যায়, বাট আসা যায়নি, অনেকটা দেরি হয়ে যেত, অনেকটা টাফও হতো। তো সার্চু বেশ সুন্দর একটা জায়গা। এখানে ক্যাম্পিং লোকেশন আছে, এখানে হোমস্টে বা ছোট ছোট ধাবাতেও থাকা যায়। এই যেন এক অন্য দুনিয়া, ছেড়ে যেতে তো মন চায় না। এই যে বরফের পাহাড়, এই যে ভ্যালি, সব ছেড়ে আজকে আবার নিচে নেমে যাবো সেই হট্টগোলের মধ্যে। অফিসিয়ালি আমরা হিমাচল প্রদেশে ঢুকে পড়লাম, বুঝলে? একদম। আগে ওখানে লাদাখের চেকিং হলো, তারপরে হিমাচলের হলো, আমরা ঢুকে পড়লাম। দারচার পেছনে আগে অনেক দাদা ক্যাম্প সেট রয়েছে, বুঝলে? কেমন একটা নজর কাড়া, মন কেমন করা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো। মায়াবী পরিবেশ। হ্যাঁ আমাদের রাস্তা অবরোধ করে দিয়েছে। রাস্তা অবরোধ করেছে। দেখো লোম দেখো। আমার মনে হচ্ছে বারোলাচড়া চড়াই শুরু হবে। হ্যাঁ শুরু হয়ে গেছে। এদিকে কিন্তু পুরো মেঘে, একদম মেঘে ঢেকে গেছে পুরো রাস্তাঘাট। গতবারে কিন্তু এই রাস্তা এরকম অবস্থায় ছিল না। না, আমরা নিচ দিয়ে গেছিলাম, আমরা ওই নিচ দিয়ে ঘুরে ঘুরে অফরোড করে গেছিলাম। দেখো ভাই, বারোলাচড়া পাস আর বাকি আছে 11 কিলোমিটার। কিন্তু বরফ দেখেছো পাহাড় চূড়ায় কত কত করে জমে আছে। একদম পাহাড়ের উপরে উঠলে কি অনুভূতি হয় সেটা আমরা অনেকবার আগে দেখেছি, এবারে আবার করে অনুভূতি পাচ্ছি। এই আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে ভাগা নদী। মানে এইসব যে বড় বড় যে পর্বতগুলো আছে না, এইগুলোর বোধহয় গ্লেসিয়ার গুলো তৈরি হয়েছে, কি বলে? হ্যাঁ এটা কোন পর্বত শ্রেণী বলতে পারবে কোথায়? না কোন মাউন্টেন এটা ঠিক বলতে পারবো না, কিন্তু একই গ্লেসিয়ার থেকেই কিন্তু প্রায় তোমার পাহাড়ের এপাশ ওপাশ থেকে চন্দ্রভাগা দুটো নদী একটা বেরিয়েছে। চন্দ্র একটা ভাগা। যেটা আমরা যখন স্পিতি ট্রিপ করেছিলাম হ্যাঁ তোমার চন্দ্রতাল বলে, কিন্তু চন্দ্রতালের জলটাও অরিজিন একটা অন্য জায়গা থেকে আসছে আর কি। আর এ পাশে ভাগাড়ে এটা এসে তোমার তান্ডি সঙ্গম থেকে মিশে যাচ্ছে। মিশে গিয়ে ও পাশে কিস্তোয়াড়ের দিকে চলে যাচ্ছে। কোন জগতে পৌঁছে গেছি জয়দীপ দা, দেখো হ্যাঁ। সামনেরটা দেখাও সব। কিছু রাস্তা থাকে যেগুলো শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না, কিছু রাস্তা আমাদের ফিরিয়ে নিয়ে যায় আমাদের নিজের কাছেই। লে থেকে মানালি ফেরার পথে এমনই এক রাস্তা ছিল আমাদের সামনে, বারোলাচড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4890 মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি পাস লে মানালি হাইওয়ের অন্যতম স্মরণীয় অংশ। কিন্তু আমাদের কাছে এর পরিচয় শুধু একটা জিওগ্রাফিক্যাল লোকেশন নয়, এটা একটা অনুভূতি। একটা দীর্ঘ যাত্রার মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ নিজের ছোট্ট অস্তিত্বকে উপলব্ধি করার অনুভূতি। যতই উপরে উঠছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশ। গাছপালা নেই বললেই চলে, পাহাড়গুলো আরও কঠিন, আরও নির্জন, কখনো ধূসর পাথর, কখনো বরফের চাদর, আর তার মাঝে সরু একটা রাস্তা। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এই বিশাল ক্যানভাসের মধ্যে আমাদের গাড়িটাকে খুব ছোট্ট একটা বিন্দু করে দিয়েছে। গাড়ির জানলার বাইরে তাকিয়েছিলাম। কিছুক্ষণ আগেও যে রাস্তা নিয়ে এত উত্তেজনা ছিল, সেই রাস্তার মাঝেই হঠাৎ মনটা কেমন শান্ত হয়ে গেল, কেন জানি না। হয়তো এই পাহাড়ের একটা অদ্ভুত ক্ষমতা আছে। এখানে দাঁড়ালে নিজের সঙ্গে নিজের কথা বলতে ইচ্ছে করে। শহরে জীবনে আমরা কত কিছু নিয়ে ছুটে চলি, সময় নেই, অবসর নেই, নিজের জন্য একটু থামারও সময় নেই। কিন্তু এখানে এসে মনে হয় থামা যায়, কিছুক্ষণের জন্য সব কিছু ভুলেও শুধু পাহাড়ের দিকে তাকিয়ে থাকা যায়। বারোলাচড়ার কাছাকাছি পৌঁছাতেই ঠান্ডাটা আরও তীব্র হয়ে উঠল। বাতাসের মধ্যে যেন বরফের গন্ধ। গাড়ি থেকে নামতেই একরাশ ঠান্ডা হাওয়া মুখে এসে ধাক্কা দিল। চারপাশে তাকিয়ে দেখলাম
আমরা সত্যিই কত দূরে চলে এসেছি। পেছনে পড়ে আছে লেহের সেই পরিচিত পৃথিবী, আর সামনে মানালি। মাঝখানে দাঁড়িয়ে আমরা। একটা রাস্তা দুটো পাহাড়ি জগৎকে যেন একসঙ্গে জুড়ে রেখেছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল এই যাত্রা শেষ হয়ে গেলে হয়তো এই দৃশ্যগুলো খুব মিস করব। তখন বুঝিনি, কিন্তু আজ অনেকটা সময় পেরিয়ে যখন সেই ফুটেজগুলো দেখি তখন সত্যিই মনে হয়, ইস, যদি আবার সেই মুহূর্তটায় ফিরে যেতে পারতাম। বারলাচলার আশেপাশে বরফে পা রাখার অনুভূতিটাও ঠিক তেমনই। চারপাশে অসীম সাদা, দূরে পাহাড়ের চূড়োয় বরফ, নীল আকাশের নিচে দাঁড়িয়ে মনে হচ্ছিল পৃথিবীটা হঠাৎ অনেক বড় হয়ে গেছে, আর আমরা কত ছোট। এই পাহাড়গুলো হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে। আমরা এসছি, কিছুক্ষণ থেকেছি, কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও করেছি, তারপর আবার চলে যাব। কিন্তু পাহাড় থেকে যাবে, রাস্তা থেকে যাবে, বরফ গলবে, আবার পড়বে, ঋতু বদলাবে, আর কোনো একদিন অন্য কোনো পথিকও একই জায়গায় দাঁড়িয়ে হয়তো একই অনুভূতি অনুভব করবে। আর সুরস্থল সামনে দেখা যাচ্ছে বাম দিকে। পৌঁছে গেলাম জিংজিং বার। নামটা শুনলে মনে হয় কোনো ঝকঝকে শহরের আলোহাঁদারি ডিস্কো অথবা বিলাসবহুল কোনো পানশালা, কিন্তু না, সমুদ্র সমতল থেকে প্রায় 14,000 ফুট উপরে এই জায়গাটা কোনো ইট কাঠের শহর নয়। এ যেন এক অদ্ভুত নীরবতার আখড়া। বয়স বাড়ে, দৈনন্দিন যাতায়াতে আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু জিংজিং বার আজও সেখানেই আছে, একই রকম শান্ত, একই রকম উদাসীন, আবার একই রকম উষ্ণ ছায়ায় কোনো ক্লান্ত যাযাবরকে জড়িয়ে ধরার অপেক্ষায়। উপর থেকে একটা জলের ধারা নেমে আসছে, পুরো রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে। পাথর ফাথর নিয়ে সব একদম, এই জন্য বিরাট লম্বা লাইন। বেলা বাড়লে তো আরো বাড়বে রে ভাই। হ্যাঁ, তা আমরা পৌঁছে গেলাম দারচা। তো দারচা, এরপরে আমাদের আবার জিসপা আসবে, কেলং আসবে, তারপর মানালি আসবে। দারচা গ্রাম নিচে একদম ছবির মতো সুন্দর। জয়দা, হ্যাঁ, যে দারচা থেকে আমরা জাঁসকার ভ্যালি গেছিলাম, ওই সোজা গোলটা থেকে সোজা রাস্তা দিয়ে আমরা পুরো সার্কিট ঘুরে, লেহ লাদাখের সার্কিট ঘুরে আবার সেই দারচা এসে ঢুকলাম। তবে বারালাচলা পাস হয়ে ঢুকলাম। আমরা গেছিলাম সিংকোলা পাস হয়ে, এলাম বারালাচলা পাস হয়ে। অনেকদিন পর আবার চোখে পড়তে শুরু করলো সবুজের ছোঁয়া। রাস্তার পাশে নদী, দূরে পাহাড়ের গায়ে সবুজ ভেজিটেশন। মনে হচ্ছিল লাদাখ আমাদের বিদায় জানিয়ে হিমাচল আমাদের স্বাগত জানাচ্ছে। গাড়ি নিয়ে এগিয়ে চললাম জিসপার দিকে। এই রাস্তার একটা আলাদা চার্ম আছে। একদিকে পাহাড়, অন্যদিকে নদী। কখনো রাস্তা নদীর একেবারে পাশে চলে যাচ্ছে, আবার কখনো পাহাড়ের গা বেয়ে অনেক উপরে উঠে যাচ্ছে। আমাদের জার্নির শেষ অংশটা যত এগোচ্ছিল মনটা অদ্ভুত হয়ে উঠেছিল। ঘর কাছে আসছে, কিন্তু মন চাইছে না যাত্রাটা শেষ হোক। সামনে লম্বা লাইন, আমি আর জয়দীপদা চুপচাপ বসে আছি। বাজে 12:50, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। লম্বা জাম লেগে রয়েছে, দেখুন। রাস্তার উপর দিয়ে বইছিল জল, পুরো বয়ে চলেছে পুরো। সবাই, এর মধ্যে কোনো নিয়ম কিছু মানার নেই, সবাই কে আগে যাবে সেরকম প্রতিযোগিতা লেগে গেছে। প্রায় 1.5 ঘন্টা আমরা এখানে জামে আটকে রয়েছি। কেউ মানছে না, যে যেমন ভাবে ইচ্ছা করে ঢুকে পড়ছে। কিভাবে পাথর মুড়ি উপর থেকে নেমে এসেছিল দেখা যায়। হ্যাঁ, এইটার উপর দিয়ে জল ফ্লো হয়েছিল, তো বাইপাস করে দিয়েছে এখন। আর এইটুকু যাওয়ার পরেই ও পাশের পাশে কত লম্বা লাইন দেখুন।
কেলংয়ে ঢুকছি আমরা। কেলং 3 কিলোমিটার বাকি আছে। সেই লম্বা ট্রাফিক ঠেলে যাচ্ছি, সবাই দৌড়াচ্ছি যে যার গন্তব্যে। আমি আর জয়দীপ দাও নিজেদের মতো করে চলেছি। তবে এত ট্রাফিক পেয়েছি আজকে, প্রচুর। যে ট্রাফিক এখনো শেষ হয় না, আমার মনে হয় না যে মানালিতে গিয়েও শেষ হবে। যে ট্রাকগুলো বাসগুলো আমাদের আর্মির পেরিয়ে এসেছিল, তারা লোড নিয়ে খুব ধীরে সুস্থে উঠছে। আবার লম্বা লাইন কেলংয়ের অনেকটা আগে থেকেই লেগে গেছে। এখানে কিছুটা অনেকটাই চড়াই আছে, তো সেই জন্য আরও বেশি করে ট্রাকগুলো উঠতে পারছে না কেউ। একদম সর্পিল গতিতে চলছে আমাদের এই যাত্রা। তো আজকে যেরকম ভেবেছিলাম সেরকম হবে না, তোর অনেক আগেই থেকে যেতে হবে। মাথার উপর পাহাড়, বরফ সবই রয়েছে, কিন্তু সে মজাটা একটু কিছুক্ষণের জন্য হলেও চলে গেছে। এত লম্বা জাম, এত ট্রাফিক জ্যাম, বাপরে বাপ। উল্টো দিকটা দেখো আগে। হ্যাঁ, কেলং পৌঁছে বেরাচ্ছি। আরো বেশি লাইন। হ্যাঁ, কেলংয়ের বাজারের সেই যানজট, প্রচুর লম্বা লাইন সামনে চলেছে, পেছনে আসছে। আমরাও সেই যানজট ঠেলেই যাচ্ছি। কেলং পেরিয়ে আমরা আরও নিচে নামতে শুরু করলাম। পাহাড় এবার আরও সবুজ, রাস্তার দুপাশে গাছ, নদীর জল আরও প্রাণবন্ত। আর অনেকদিন পর আবার মানুষের বসতি চোখে পড়ছে। সামনে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে, উপরে অল্প অল্প খালি বরফ আছে। এই জায়গাটাও দারুণ, জায়গাটাও দারুণ। চাষ হয়েছে। সামনের দুনিয়াটা দেখো গাড়িটা করলে। প্রচুর কফির চাষ হয়েছে, বুঝলে, ফুলকপি। নিচটাতে উপরটাতে। গ্রামটা তো একদম ছবির মতো। শিশু গ্রামে ঢুকে পড়লাম। বেশ, এখন আরো অনেক বড় সড়ো হয়ে গেছে, প্রচুর থাকার জায়গা। তো আমরা শিশু পেরিয়ে এলাম। এরপরে মেন আসবে অটল টানেল। বাজে বিকাল 3:45। আমরা ডেবরিং থেকে শুরু করেছিলাম সকালবেলা 6টার দিকে। রাস্তায় 2 ঘন্টায় জ্যাম, চিসপার ওই ঘটনার জন্য আমরা পৌঁছে গেলাম অটল টানেল। সামনে দেখা যাচ্ছে। এবারে আমরা ডান দিকে বেঁকে যাবো। চন্দ্রভাগা ব্রিজ পেরালাম, এখন অটল টানেলের মধ্যে ঢুকবো। হ্যাঁ, এই টানেলের খরগোশ বিক্রি করছে। আচ্ছা, এখানে কোনো স্টপ নেই, কোনো গাড়িকেই থামতে দেওয়া হয় না। ঢুকে পড়লাম টানেলের মধ্যে। দেখতে দেখতে দক্ষিণ প্রান্তে মানে সাউথ পোর্টালে পৌঁছে গেলাম অটল টানেলের। ওপারের দুনিয়া ছিল শুকনো, এবারে দেখি। এবারে আমরা মানালি ঢুকবো কিছুক্ষণের মধ্যে। গাড়ি ফুয়েল আপ করতে হবে, আমাদের একটু বিকালের খাবার খেতে হবে মনে হচ্ছে। দেখো জয়দীপ দা, হ্যাঁ, এই পাশে তো পুরো কুয়াশাচ্ছন্ন, পুরো মেঘলা, মেঘ উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, গাড়ির লম্বা লাইন। ঘটনা হলো, আমরা যখন সাউথ পোর্টালে পৌঁছালাম, পুরো পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। পাইন গাছের মাথাতে সব মেঘ ছুঁয়ে যাচ্ছে। ওইদিকে যে রৌদ্রোজ্জ্বল দিন কাটালাম, মনে হয় না যে আজকে আর আমরা রোদ্দুরের মুখ দেখতে পাবো। তো যতবার তো পেরিয়েছো মানালিতে, বৃষ্টি পাওনি সেরকম ভাবে। হ্যাঁ, তো এই কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ, বেশ এটাও ভালো এনজয় লাগছে। করো। এটাও বেশ ভালো লাগছে। তারপর অনেকদিন আমরা বড় গাছ দেখিনি। এদিকে আমরা সোলান ভ্যালি ঢুকবো। সোলান ভ্যালি, তারপরে মানালি। দেখুন সোলান ভ্যালি, এই দাদা, সোলান ভ্যালি কিন্তু খচাখচ ভরা। খচাখচ ভরা, আর কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। হ্যাঁ। অবশ্য বিকাল 4:41 ডট যদি বলে থাকি, অনেকটা কমে গেছে। হ্যাঁ। তো এদিকটা তো এমনি কুয়াশাচ্ছন্ন ছিল, পাইন গাছের সারি, প্রচুর পর্যটক, অসংখ্য গাড়ি। তার মধ্য দিয়ে আমাদের জন্য চলেছি এখন নিচে। আমরা তো খুব ভালো একটা ভাইবস নিয়ে চলছি। একদম। এক সময়
মানালির রাস্তা সামনে এলো। একটা দীর্ঘ জার্নির শেষের দিকে এসে হঠাৎ মনে হলো আমরা কি সত্যিই সেই লাদাখ থেকে ফিরে এসেছি, যে জায়গায় কয়েকদিন আগে শুধু পাথর, আকাশ আর পাহাড় দেখেছিলাম। আজ সেখানে আবার শহরের শব্দ, গাড়ির ভিড়, মানুষের ব্যস্ততা, সব কিছু যেন হঠাৎ খুব দ্রুত হয়ে গেল। মানালিতে এসে কিছুক্ষণ থামলাম, কিন্তু এবার মানালি আমাদের ডেস্টিনেশন নয়, আমাদের এখন যেতে হবে মান্ডি। তবু মনে হলো এই জায়গাটা যেন আমাদের যাত্রার একটা টার্নিং পয়েন্ট, কারণ এখান থেকেই আমরা আরও পরিচিত পৃথিবীর দিকে ফিরছি। পাহাড় থাকবে কিন্তু সেই নির্জনতা আর থাকবে না, রাস্তা থাকবে কিন্তু সেই এন্ডলেস ল্যান্ডস্কেপ আর থাকবে না। আর কয়েক ঘন্টা পরেই আমরা হয়তো আবার নিজেদের পরিচিত জীবনে ফিরে যাব। আবার গাড়ি চালাতে শুরু করলাম। মানালি পেছনে চলে গেল। রাস্তা এবার আরও ব্যস্ত, গাড়ির সংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে, ঘরবাড়ি বাড়ছে, কিন্তু আমার চোখের সামনে তখনও ভেসে উঠছিল গত কয়েকদিনের ছবি। প্যাংগংয়ের নীল জল, চুশুলের নির্জন রাস্তা, নিয়মা, কিউল, ডেমচক, সমরিরি, ডেবরিংয়ের সেই ঠান্ডা রাত, আর আজ আমরা ঘরের পথে। একটা রোড ট্রিপ শেষ হওয়ার সময় আসলে শুধু রাস্তা শেষ হয় না, একটা চ্যাপ্টার শেষ হয়, কিন্তু সেই চ্যাপ্টারের গল্পগুলো আমাদের সঙ্গে থেকে যায়। অবশ্যই আমরা মান্ডির দিকে এগিয়ে চললাম। পাহাড়ের রাস্তা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে, সামনে পরিচিত পৃথিবী, ঘরের সঙ্গে দূরত্ব কমছে, কিন্তু মনের মধ্যে লাদাখের দূরত্ব যেন আরও বেড়ে যাচ্ছে। ভাবছিলাম এই যাত্রার শুরুতে আমরা ভেবেছিলাম আমরা পাহাড় দেখতে যাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত বুঝলাম পাহাড় আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। ধৈর্য শিখিয়েছে, নীরবতা শিখিয়েছে, অপেক্ষা করতে শিখিয়েছে, আর সবচেয়ে বড় কথা ফিরে আসার আনন্দটাও শিখিয়েছে। কারণ যদি ঘর না থাকতো তাহলে হয়তো কোনো জার্নিরই ফিরে আসার এত সুন্দর অনুভূতি থাকতো না। আজ গাড়ি আমাদের মান্ডির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু মনটা এখনও পড়ে আছে লে মানালি হাইওয়ের কোনো এক নির্জন বাঁকে, হয়তো মোরে প্লেন্সের সেই অসীম প্রান্তরে, হয়তো গাটালুপসের কোনো এক হেয়ারপিন বেন্ডে, হয়তো সারচুর বিশাল ভ্যালির পাশে, অথবা ডেবরিংয়ের সেই ঠান্ডা রাতে। কিছু জায়গা আমরা ছেড়ে আসি, কিন্তু কিছু জায়গা আমাদের ভেতরে থেকে যায়। এই জার্নিটাও ঠিক তেমনই। আজ আমরা বাড়ি ফিরছি, কিন্তু এই রাস্তা, এই পাহাড়, এই আকাশ, এই স্মৃতিগুলো আমাদের সঙ্গে আরও অনেক দিন থাকবে। হয়তো কোনো এক রাতে পুরনো ভিডিওটা আবার চালাবো, স্ক্রিনে দেখা যাবে সেই রাস্তা, গাড়ি ছুটছে পাহাড়ের মধ্য দিয়ে, আর তখন মনে হবে ইস, যদি সময়টাকে একটু পিছিয়ে দেওয়া যেত। আবার যদি ডেবরিংয়ের সেই সকালটা আসতো, আবার যদি মোরে প্লেন্সের সেই রাস্তা সামনে খুলে যেত, আবার যদি গাটালুপসের বাঁকগুলো ফেরোতে পারতাম, আবার যদি সারচুতে গাড়ি থামিয়ে সেই বিশাল আকাশটার দিকে তাকাতে পারতাম। কিন্তু সময় ফিরে আসে না, ফিরে আসে শুধু স্মৃতি, আর সেই স্মৃতিই হয়তো একটা রোড ট্রিপের সবথেকে বড় পাওনা। ডেবরিং থেকে মান্ডি একটা জার্নি শেষ হলো, কিন্তু গল্পটা শেষ হলো না, কারণ কিছু রাস্তা গন্তব্য গিয়ে শেষ হয়, আর কিছু রাস্তা মনের ভিতর সারা জীবন চলতে থাকে। বিদায় পাহাড়, আবার দেখা হবে।